বাংলাদেশের ইনভেস্টমেন্ট সামিট নিয়ে একটি প্রেস কনফারেন্স আমি আজকে দেখেছি। খুবই ভালো একটি কনফারেন্স যেখানে অনেকগুলো বিষয় খোলাসা করা হয়েছে। বিশেষ করে বিজনেসের এই সামিটটি আমার কাছে যতগুলো সামিটের বিবরণী শুনেছি বা কার্যক্রম শুনেছি, সে তুলনায় খুব স্বচ্ছ এবং খুবই ইনফরমেটিভ এবং ইফেক্টিভ মনে হবে এমন একটি ইনভেস্টমেন্ট সামিটের একটি আউটলাইন আমরা আজকে শুনেছি। এবং পরবর্তীতে যদি কোনো সাংবাদিকদের প্রশ্ন করা হয়েছে কিনা সেটা আমি জানি না। বাট আমার কাছে যতটুকু মনে হয়েছে তার মধ্যে যেসব বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এবং অতীতের ইনভেস্টমেন্ট সামিটগুলোর অনেকগুলোর সাথে আমি আম অনেকগুলোতে অ্যাটেন্ড করেছি, অনেকগুলোর সাথে সম্পৃক্ত ছিলাম ইনডাইরেক্টলি। সো আমি সবগুলো জানি এবং বুঝি এবং বোঝার ফলে আমার ভিতর থেকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে দেখেন বাংলাদেশের এফডিআই যেটা বলি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যেটা, এটা সবসময় একটি বড় চ্যালেঞ্জের মধ্য দিয়ে যায়। শুধু বাংলাদেশ না, এইসব তৃতীয় বিশ্বের দেশগুলো যেখানে সাধারণত পশ্চিমা দেশগুলো বা ধন সম্পদালা এশিয়ান দেশগুলো যারা ইনভেস্টমেন্ট করতে আসেন, তারা সবসময় একটি শঙ্কার মধ্যে থাকেন, যে সবচেয়ে বড় শঙ্কাটি হচ্ছে একটা পলিটিক্যাল স্টাবিলিটি অথবা একটি দীর্ঘমেয়াদী একটি আহ, সরকার। আমি বলবো না দীর্ঘমেয়াদী মানে 15-20 বছর, মানে দীর্ঘমেয়াদী হচ্ছে যে যে সরকারটি থাকবেন তাতে যাতে করে তাদের অ্যাটলিস্ট তাদের নির্বাচিত টার্মটি থাকেন এবং পরবর্তীতে যদি তারা জনগণের উপকার করে আসতে পারেন তাহলে আরেকটি টার্ম যাতে করে থাকেন। এমন একটি টার্ম ধরে নিলাম আমরা 5 থেকে 10 বছর, সেটা 10 থেকে 15 বছর পর্যন্ত কিছু কিছু প্রজেক্টের ক্ষেত্রে বা 20 বছর 40 বছর পর্যন্ত যেতে পারে, যেসব প্রজেক্টগুলো স্টাবিলিটি তারা খুঁজে থাকেন। এখন প্রশ্ন হচ্ছে যে দেখেন বাংলাদেশে বর্তমান সময়ের যে ইনভেস্টমেন্ট সময়টা সেটা আসলে সত্যিকার অর্থে কতটা একটা ভালো মেসেজ দিবেন বিশ্বের দরবারে সেটা একটা প্রশ্ন। কারণ বাংলাদেশ এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট থেকে যাচ্ছেন। আমরা জানি না ভবিষ্যতে কবে নির্বাচন হবে বা একটা নির্বাচিত সরকার কে আসবেন, আসলেও তাদের পলিসিগত বিষয়গুলো কি থাকবেন এবং তাদের নেতৃত্বে স্থানীয় ব্যক্তিগুলো আসলেই কতটা ইম্প্যাক্ট নিয়ে আসতে পারবেন ব্যবসা প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। তা সেক্ষেত্রে একটি ধোঁয়াশা থেকেই যায় ইনভেস্টমেন্টদের ক্ষেত্রে, ইনভেস্টমেন্টকারী প্রতিষ্ঠানগুলোর কাছে। আর দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে যে একটা সাংস্কৃতিক একটা বলয়ের একটা ব্যাপার থাকে। আমি দেখেছি যে এই প্রোগ্রামটিতে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্টের পাশাপাশি একটা সাংস্কৃতিক প্রোগ্রাম থাকবে যেখানে বাংলাদেশের যে সাংস্কৃতিক পরিবর্তন বা এই মূলধারা সংস্কৃতির সাথে যারা জড়িত আছেন তারা কীভাবে বাংলাদেশকে ট্রান্সফর্ম করেছেন, এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা নিয়ে আমি আগেও কথা বলেছি একবার এটিএন বাংলায়, যে আসলে এমন একটা ইনভেস্টমেন্ট হওয়া উচিত থ্রু পলিটিক্যাল অ্যান্ড কালচারাল এক ধরনের আহ, সম্পর্কিত একটা ইনভেস্টমেন্টের জন্য মানুষকে তুলে ধরা উচিত। কারণ প্রত্যেকটা মানুষই আজকাল মানুষের ইতিহাস, ঐতিহ্য, গল্প, মানুষের সমস্যা এই সবগুলো মানুষ থেকেই শুনতে চান এবং মানুষ থেকেই সেই জিনিসগুলো জেনে সেখানে তারা বিজনেস বা অন্যান্য জিনিসগুলো এক্সপানশন করতে চান। সেক্ষেত্রে এই বিষয়টি খুবই ভালো হয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। কিন্তু একটি বিষয় একটু মনে রাখতে হবে সেখানে, যে দেখেন গত 6-7 মাসে বাংলাদেশে যেভাবে ধর্মীয় সাম্প্রদায়িক, আমি বলবো যে সাম্প্রদায়িক যে অসম্প্রীতির কিছু উদাহরণ তৈরি হয়েছে, আমি ভদ্রভাবেই বললাম সাম্প্রতিক সময়ে ধর্মীয় সম্প্রীতির যে অভাব ঘটেছে সেই জায়গা থেকে আসলে একটি শঙ্কা রয়ে যায়। কারণ আমরা খুব একটা ভালো সাইন দেখছি না। যেহেতু আমরা দেখছি না, যারা ইনভেস্টমেন্ট করতে আসবেন তারা নিশ্চয়ই ব্যাপারগুলো খেয়াল রাখবেন। সো এই জায়গাটি আমার মনে হয় যে ইন্টারিম গভর্নমেন্ট আরেকটু যত্নবান হওয়া উচিত ছিল এবং যত্নবান খুব দ্রুত হওয়া উচিত। নয়তো এই মেসেজটি মানুষের কাছে খুব একটা ভালোভাবে যাবে না। সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট ত্বরান্বিত হওয়া থেকে অনেকটাই বাধার সম্মুখীন হতে পারেন। কয়েকটি বিষয় দেখেছি যে সেখানে বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে এনবিআর অথবা অন্যান্য প্রতিষ্ঠানের সাথে সরাসরি কথা বলতে পারবেন। এমনকি বিডা এখানে খুব কার্যকরী না হলেও অনেকগুলো প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে কাজগুলো করা হচ্ছে, হুইচ ইজ ভেরি গুড। কিন্তু একটা জায়গায় মনে রাখতে হবে যে দেখেন
এই যে এনবিআর, এই যে বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য বলেছেন, এগুলো দুর্নীতির আঁকড়া। এই দুর্নীতির আঁকড়া আসলে সত্যিকার অর্থে খুব যে পরিবর্তন হবে এটা আমি বিশ্বাস করি না। এদের সাথে কথা বলেও যে খুব ভালো কিছু হবে এমন না। তবে একটি বিষয় মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে যে দক্ষ জনশক্তি যদি তৈরি করা যায় এবং যদি সেটাকে আপনারা আ ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন বা পরবর্তীতে রাজনৈতিক সরকার যারা আসবেন তারা যদি এটাকে আ আ নিয়ন্ত্রণ করার আশ্বাস দিতে পারেন, যেহেতু পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথা হবে। আমি জানি না কারা সেখানে কোন প্রতিনিধিরা থাকবেন। বাট তাদের কাছ থেকেও একটা আস্থার জায়গা আমাদের দিতে হবে। কারণ দেখেন, বাংলাদেশের যে জায়গাটি আপনি কথা বলেন না কেন, এই যে অনেকগুলো ট্যুর দেখলাম পরিকল্পনা করা হয়েছে সেখানে মিরসরাইয়ের ইকোনমিক জোন, তারপরে জাপানিজ জোন, কোরিয়ান জোন, এই জিনিসগুলোতে তারা দেখাবেন। দেখেন এই জিনিসগুলোর জন্য আমি হয়তো বলবেন যে না আমি কেন আপনাদের সেই ফেসিবাদ সরকারকে সাধুবাদ জানাচ্ছি। দেখেন এগুলো তাদের করা। তারা অনেক অন্যায় করেছে। তার মধ্যে এই যে ইকোনমিক জোনগুলো যদি এখান থেকে লুটপাট হয়েছে বা ভবিষ্যতে লুটপাট হবে, এমন না যে আপনারা করবেন না বা এখন যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট আছেন তারা করবেন না অথবা তার পরবর্তীতে যারা আসবেন তারা করবেন না, এটা না। কিন্তু তারা এই জিনিসগুলো ফ্যাসিলিটেট করেছেন। তো তারা একটা সাধুবাদ পাওয়ার মতো দাবি রাখে। কারণ এই যে ইকোনমিক জোনগুলো বা বিভিন্ন যে আমরা আ বহির্বিশ্বের যারা ইনভেস্টমেন্ট প্রতিষ্ঠানগুলো আছে তাদেরকে যে ফ্যাসিলিটিসগুলো আমরা দিচ্ছি, এটা আসলে ধারাবাহিকতা রক্ষা করতে হবে। অতীতে যেমন করেছেন, আপনারা পারলে একটু চুরিচামারি কম করে এই ধারাবাহিকতা রক্ষা করেন এবং আমাদের দেশকে আগামী দিনগুলোতে যাতে করে ইনভেস্টমেন্টের মাধ্যমেই আমাদের সে অর্থনৈতিক মুক্তি আসে। যেহেতু আমাদের প্রচুর জনশক্তি রয়েছে, জনশক্তি শুধু রপ্তানি করা না, তারা দেশীয়ভাবে বিদেশি কোম্পানি দ্বারা আ আ কোম্পানি চাকরি করে তারা অর্থ উপার্জন করতে পারেন এবং দেশের বৈদেশিক যে মুদ্রার আ সেটার মান আরও বাড়িয়ে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটাতে পারবেন, আমার বিশ্বাস। তবে আমি আবারও বলছি যে আমার কাছে খুব প্রোগ্রামটা আউটলাইনটা খুব ভালো মনে হয়েছে। আশা করি ভালো এক্সিকিউশন হবে এবং এর মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির মুক্তির একটি পথ সুগম হবে। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে একটি ক্লিয়ার মেসেজ যাতে করে এই আ আ বহির্বিশ্বের প্রতিষ্ঠানগুলো পান বা ব্যক্তিবর্গ পান, ভেঞ্চার ক্যাপিটালিস্টরা পান, যাতে করে তারা বাংলাদেশে ইনভেস্টমেন্ট করতে আগ্রহী হন। তবে অবশ্যই ওই যে রোড ম্যাপের কথা বলছি, সেই রোড ম্যাপটি মাথায় রেখে এই কার্যক্রমটা সম্পন্ন করবেন। আমি খুবই শুভকামনা প্রকাশ করছি এবং আমি বিশ্বাস করি বাংলাদেশে যতগুলো বড় বড় প্রোগ্রাম হয়ে থাকে বহির্বিশ্বের মানুষদের নিয়ে, দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান অ্যান্ড আই উইশ ভেরি বেস্ট উইশেস টু অল অফ ইউ। গুড লাক বাংলাদেশ।